গোপালগঞ্জের নৃশংস ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 5-এ। তবে অসমর্থিত সূত্র বলছে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। যদিও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে কিছুই জানায়নি। হতাহতের সংখ্যা যাই হোক, এখানে কতটা অন্যায়ভাবে, কতটা নৃশংসভাবে মানবতা লঙ্ঘন হয়েছে সেটাই প্রধান বিবেচ্য বিষয়। ময়নাতদন্ত ছাড়া লাশগুলোর শেষকৃত্য সম্পন্ন হওয়ায় সুষ্ঠু বিচার নিয়ে বড় প্রশ্ন উঠেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাবো। সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। কিছুই জানায়নি। হতাহতের সংখ্যা যাই হোক, এখানে কতটা অন্যায়ভাবে, কতটা নৃশংসভাবে মানবতা লঙ্ঘন হয়েছে সেটাই প্রধান বিবেচ্য বিষয়। ময়নাতদন্ত ছাড়া লাশগুলোর শেষকৃত্য সম্পন্ন হওয়ায় সুষ্ঠু বিচার নিয়ে বড় প্রশ্ন উঠেছে। দিনরাত মানবাধিকারের স্লোগান দেয়া আর শান্তিতে নোবেল বিজয়ী শাসনামলে প্রকাশ্য দিবালোকে মারণাস্ত্র ব্যবহারের নজির দেখা গেছে গোপালগঞ্জে। উর্দিপাড়া সদস্যদের বুটের নিচে যুবকের মুক্তি হয়ে গেল যেন বুটের তলায় মানবতার নিদর্শন। গোপালগঞ্জের শোকাগ্রস্ত 5টি পরিবার বিচার চাইলেও সে বিচার আদৌ পাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। কারণ এ নিয়ে যে সরকারের কোনো ইচ্ছে নেই সেটি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। সরকার তো আনুষ্ঠানিকভাবে স্বীকারই করছে না গোপালগঞ্জে কোনো মানুষ মারা গেছে। সরকার দেখছে ওখানে তার কিংস পার্টির মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এর মধ্যে স্বজন হারানোর মধ্যেই গোপালগঞ্জের মানুষের মধ্যে বড় হয়ে দেখা দিয়েছে গ্রেপ্তার আতঙ্ক। যৌথ বাহিনীর অভিযানে নির্বিচারে চলছে ধরপাকড়। পুরো গোপালগঞ্জ জেলা হয়ে পড়েছে পুরুষ শূন্য। খুনের বিচার তো দূরের কথা, উল্টো তাণ্ডব চালাচ্ছে প্রশাসন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এই শিশুটির বয়স 4 বছর। সে হয়তো জানে না তাদের এই ডাক আর কখনোই তাদের বাবা সোহেল মোল্লার কাছে পৌঁছাবে না। আর আরেকটি সন্তানের বয়স মাত্র 1.5 বছর। বাবাকে চেনার আগেই সে হারিয়ে ফেললো বাবাকে। টুঙ্গিপাড়া পৌর এলাকার 3 নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ির মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লার একমাত্র সন্তান সোহেল মোল্লা। গোপালগঞ্জের চৌরাঙ্গীতে ক্রাবত প্লাজায় মোবাইলের দোকান ছিল তার। 16 জুলাই দুপুরে সংঘর্ষ শুরু হলে তিনি নিজের মোবাইল ফোনে সে সময়কার পরিস্থিতি ধারণ করতে গিয়ে নিহত হন। মিয়াপাড়া এলাকার একটি ভবনের 2য় তলায় সোহেল মোল্লার মা, বাবা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সেই বাসায় এখন চলছে শোকের মাতম। স্থানীয় একাধিক সূত্রে আমরা নিশ্চিত হয়েছি সোহেল মোল্লা কোনো রাজনৈতিক দল করতো না। তাই তার মা লাইলি বেগমের বিলাপের কথা মানুষের মধ্যে ঘুরছে, ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করতো না। লাইলি বেগমের মতোই আরেক মা হারিয়েছেন তার সন্তান, তিনি রোকসানা বেগম। হারিয়েছেন তার 17 বছরের সন্তান ইমন তালুকদারকে। 17 বছর বয়সী পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল এই ইমন। নিহত ইমন গোপালগঞ্জ শহরে মুন্সি ক্রোকারিজ দোকানের কর্মচারী ছিল। ছেলে হারানোর শোকে বাকরুদ্ধ মা। তার প্রশ্নের উত্তর এখন কে দিবে? রোকসানা বেগমের আহাজারি, এখন আমার সংসার বাঁচাবার মতো আর কেউ নাই। ছাওয়াল মরছে শুই না ওর বাপ পাগল হইয়া চলে গেছে। আমার বাপের সংসারটা টানতো, এখন আমার 4-5 ছেলে মেয়ে নিয়ে থাকার কোনো পথ নাই, বাঁচার পথ নেই। আমার ছেলেরা যেমন পাড়ায় মারছে, গুলি করে মারছে, আমি এর বিচার চাই। রোকসানা বেগম বিচার চাইলেও সে পথে যাচ্ছে না শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন। ময়নাতদন্ত ছাড়াই লাশগুলোর সৎকার ও দাফন করে ফেলতে বাধ্য করা হয়েছে। পরিবার ও স্থানীয় লোকজনের এমন অভিযোগ দেশ ও দেশের বাইরের গণমাধ্যমে ছাপা হয়েছে। কে গুলি করলো, কাদের গুলিতে মারা গেল, কেঁচো খুঁড়তে এসব সাপ বের হয়ে যাবার ভয়েই হয়তো ময়না তদন্ত করা হয়নি। এমনকি জানাজা বা শেষকৃত্যে বেশি মানুষের সমাগমও হতে দেয়নি, এমন অভিযোগ আছে। স্থানীয়দের অভিযোগ, ইমন পুলিশের হাতে আটক ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেমনটাই দেখা গেছে, যেখানে এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, এটাকে কোথায় রাখবো। পুলিশের হাতে যখন আটক হয়েছিলেন তখন তার শরীরে কোনো গুলির চিহ্ন ছিল না। তার 5 মিনিট পরই মারা যান ইমন। নিহত ইমনের মামাতো ভাই রানা ভুইয়া গণমাধ্যমকে বলেন, আমার ভাইটারে প্রাণে মাইরা ফেলতে হলো, ও তো প্রাণ ভিক্ষা চাইছিল, তারপরও কেন মারতে হলো, কিভাবে মারলো আমরা তো ভিডিওতে দেখলাম, কিভাবে সহ্য করব। স্বজন হারানোর এমন বেদনা কিংবা কিভাবে এর শোক সহ্য করবেন, এমন প্রশ্ন গোপালগঞ্জের পরিবারগুলোর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বুটের তলে বাংলাদেশ নামে পরিচিত পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজনকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল সেনা সদস্যরা। সেই মানুষটির নাম রমজান কাজী, যার গলায় পায়ের বুট দিয়ে চেপে ধরছিল এক সেনা সদস্য। রমজানের বাবা বিবিসি বাংলাকে জানিয়েছেন তার ছেলের গায়ে 3টি গুলি লেগেছে। পুত্র শোকে পাথর হয়ে গেছেন রমজানের মা। কিন্তু মোবাইলে ধারণ করা ভিডিওতে ছেলের উপর এই নির্যাতন দেখে আর সহ্য করতে পারেনি রমজানের মা। কান্নায় ভেঙে পড়া রমজানের বাবা বলছেন, আমার ছেলেটাকে মেরে ফেলছে, আমার ছেলে তো কোনো দোষ করেনি, আমি আমার সন্তানকে কোথায় পাবো।
গোপালগঞ্জে নিহত 5 জনের মধ্যে একজনের মাত্র রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তিনি হলেন দীপ্ত সাহা। 25 বছর বয়সী এই যুবকের মৃত্যুতে ভেঙে পড়েছে তার পুরো পরিবার। দীপ্তর ভাই সঞ্চয় সাহা শুভ জানান, সংঘর্ষ শুরু হলে দীপ্ত চৌরঙ্গি রোডের চন্দ্রমুখী গার্মেন্টস বন্ধ করে বাড়ি ফিরছিল। মিলন ফার্মেসির কাছে পৌঁছালে তার পেটে গুলি লাগে। তিনি বলেন, আমি ভাইকে বলি ভয় পাস না, তুই বাড়ি ফিরবি। কিন্তু 5 মিনিট পর খবর আসে আমার ভাই আর নেই। দীপ্ত বিয়ে করবে বলে বাড়ি বানিয়েছিল, কিন্তু ছেলেকে বিয়ে করানোর সেই স্বপ্ন আর পূরণ হবে না মা বিবারানী সাহার। গোপালগঞ্জের ঘটনায় সবশেষ মারা যাওয়া দুর্ভাগার নাম রমজান মুন্সি। পেশায় তিনি একজন রিক্সা চালক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 17 জুলাই দিবাগত রাত 2টার দিকে তিনি মারা যান। তার ভাই হীরা মুন্সি সাংবাদিকদের বলেছেন, ঘটনার দিন গত দুপুরে গোপালগঞ্জের সদর এলাকায় সিনেমা হলের পাশে রিক্সা থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে রমজান মুন্সি গুলিবিদ্ধ হন। দর্শক, স্বজন হারানো 5টি পরিবার বিচার চায়, কিন্তু সেই বিচার আদৌ হবে কিনা সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ এসব মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে ময়না তদন্ত ছাড়াই। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, স্বাভাবিক মৃত্যুর বাইরে কাউকে হত্যা করা হলে সেটি একটি অপরাধ। আর এখানে প্রয়োজন হয় পোস্টমর্টেম বা ময়নাতদন্তের, যার মাধ্যমে অপরাধের ধরন, কিভাবে মৃত্যু হলো এমন তথ্য পাওয়া যায়, যা পরবর্তীতে বিচার কাজের জন্য আদালতে উপস্থাপন করা হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জুল মোর্শেদ বিবিসি বাংলাকে বলেছেন, পুলিশের গুলিতে মারা গেল নাকি আর্মির গুলিতে মারা গেল, বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য পোস্টমর্টেম দরকার ছিল। পোস্টমর্টেম বা ময়না তদন্ত করা না হলে কাউকে অপরাধী হিসেবে সুনির্দিষ্টভাবে আইনে সাজা দেওয়ার সুযোগটা কমে যায়। দর্শক, নিহতদের পরিবারের বিচার চাওয়ার দাবির প্রতি সরকারের ভ্রুক্ষেপ না থাকলেও গোপালগঞ্জকে পুরুষ শূন্য করতে মরিয়া ডক্টর ইউনূসের প্রশাসন। কারফিউর মধ্যে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চলছে ব্যাপক ধরপাকড়, রাতের আধারে চলছে নির্যাতন, এমন অভিযোগ ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে। গোপালগঞ্জকে পুরুষ শূন্য করতে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযান চলছে। রাতের আধারে নির্যাতন ও হামলা ঠেকাতে গোপালগঞ্জের নারীরাই এখন মাঠে নামছে, এমন ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে। এই হত্যাকাণ্ডের পর সাধারণ মানুষের প্রশ্ন হলো, সেনাবাহিনী সিভিলিয়ানদের উপর গুলি করতে চায়নি বলে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করলো, অথচ সেই সেনাবাহিনী ওয়ার মোডে গিয়ে তার নিজ দেশের সিভিলিয়ানদের গুলি করে হত্যা করলো কিভাবে? 1 জুলাইতে আবু সাইদ ওয়াসিম শান্ত চলে গেল, আরেক জুলাইতে দীপ্ত, ইমন, সোহেল, রমজানদের প্রাণ হারাতে হলো। একের পর এক তাজা প্রাণ চলে যাচ্ছে, কিন্তু রাষ্ট্রের বোধহয় কবে হবে? লাশ নিয়ে রাজনৈতিক দলগুলো করছে রাজনীতি, আর রাষ্ট্রযন্ত্রের বোধ যেন কখনোই ফিরছে না। এই হত্যাকাণ্ড কেন, সে জবাব কি রাষ্ট্রের কাছে আছে? পুরো পৃথিবীর বিনিময়ে একটা জীবন ফিরে আসে না, অথচ মানুষ অবলীলায় হত্যা করে মানুষকে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আর্মির বিচারটা দেখেন, গত বছর জুলাই আগস্টে এই আর্মি বলেছিল যে তারা জনগণের বিরুদ্ধে বন্দুক তাক করবে না। পরবর্তীতে আমরা কিন্তু দেখলাম যে জনগণগুলা ছিল, কিছু মানুষ ছিল, পুরোপুরি ছিল জঙ্গিরা। এই এই আপনি বলেন। হ্যাঁ, আপনি ইন্টারনেট সমস্যা নাকি? আছে। হ্যাঁ, আপনি বলেন। তখন আর্মি যেটা বলেছিল, আমরা যেটা জানলাম যে আর্মি জনগণের দিকে মারবে না, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে জনগণ যারা গেছে তারা কিন্তু প্রতারণার শিকার হয়েছে। মূলত ছিল এই বন্দুক তারা জঙ্গিদের দিকে তারা গুলি করবে না, এইটা বলে তারা শেখ হাসিনা সরকারের বিপরীতে দাঁড়ালো। কিন্তু পেছনের গল্পটা আমার কাছে সাইফুল ভাইয়ের মতো অত তথ্য নাই, কিন্তু গত বছর আপনি দেখেন বাংলাদেশের আর্মি, সামরিক বাহিনীগুলা যেমন আর্মি, নেভি, এয়ারফোর্স, এরা কিন্তু পুরোপুরি 2টা লোকের হাতে চলে গেছে। রাষ্ট্রীয় সরকার হলো শেখ হাসিনার হাতে, সামরিক বাহিনীগুলা চলে গেছে 2জন লোকের হাতে। কে? ভলকার টুর্ক নামে এক টার্কিশ জঙ্গি। এই জঙ্গি দেখেন, এই ইসলামিক জঙ্গি কিন্তু জাতিসংঘের মানবাধিকার সংস্থায় হিউম্যান রাইটস কমিশনের সে ডিজি বা কিছু একটা হয়ে গেছে, ওই পত্রের নাম এখন মনে আসে না, সে প্রধান আর কি। একজন টার্কিশ জঙ্গিকে ইউনুস দেন দরবার করে তার মেটিকুলাস প্ল্যানে কিন্তু ভরে নিয়েছে। আর এর বাইরে আরেকটা লোকের আন্ডারে কিন্তু এই সামরিক বাহিনীগুলো চলে গেল, তার নাম হইলো ডোনাল্ড লু, যে হইলো আপনার ইউএস স্টেট ডিপার্টমেন্টের একজন মাঝারি গোছের কর্মচারী, সরকারি কর্মচারী, ওই দেশে যেভাবে হয় আর কি। বড় জোর আমাদের দেশের ফরেন মিনিস্ট্রিতে ডিজি, আমরা যাদেরকে বলি মহাপরিচালক বা এডিশনাল সেক্রেটারি, এই লেভেলের। পুরো জুলাই আগস্ট মাস এই 2 বিদেশির অধীনে কিন্তু সামরিক বাহিনী কাজ করেছে গত বছর। কেন? কারণ হলো ভলগার টুর্ক
যার সেখানে কোনো ধরনের অধিকার নাই এই কথা বলার, সে ধমক দিয়েছে কি, এইটা যদি তোমরা যদি সরকারের বিরুদ্ধে না দাঁড়াও, তোমরা যদি জঙ্গিদের পক্ষে না দাঁড়াও, তোমাদেরকে কিন্তু আমরা আর পিস কিপিং মিশনে আর অ্যাপয়েন্টমেন্ট দিব না। একই রকম হুমকি দিল ডোনাল্ডো। এইটা দেওয়ার পরে আর্মি কিন্তু দেখেন, এই বাংলাদেশের আর্মি, তারা বাংলাদেশ সরকারের বেতনে চলে, দেশ রাষ্ট্রের বেতনে চলে, তারা বৈধ সরকারের পক্ষে না গিয়ে, রাষ্ট্রীয় দায়িত্বের পক্ষে না গিয়ে তারা চলে গেল শুধু জাতিসংঘের যে চাকরিটা, আমি এই চাকরি তো কাছে থেকে দেখেছি, অনেক মিশনও আমি ভিজিট করেছি, এটা পুরোপুরি একটা ভিক্ষাবৃত্তি। বাংলাদেশের আমি একটু আপনার কি বলে মার্জিনে গিয়ে এই কথাটা বলে রাখছি, বাংলাদেশের সামরিক বাহিনীগুলো যারা চালায়, যেমন বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, এদের জন্য কিন্তু এই চাকরিটা, এই ভিক্ষাবৃত্তিটা একটা গলার কাটা। এটার জন্য ওরা লবিং করে, গ্রুপিং করে, কে যাবে কে না যাবে। বাংলাদেশের স্বার্থে অবিলম্বে এই জাতিসংঘে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো পাঠানো বন্ধ করে দেওয়া উচিত। এটা যদি না হয় দীর্ঘমেয়াদে আপনি দেখবেন, আজকে আমি হয়তো কথা বলছি, অনেকে হয়তো ধীরে ধীরে বলবে, একসময় সাধারণ মানুষ কিন্তু এই সেনাবাহিনীগুলোকে, সামরিক বাহিনীগুলোকে প্রশ্ন করা শুরু করবে। তারা রাষ্ট্রের টাকায় বেতন নেয়, তারা সরকারের অধীনে থাকার কথা, সেটা না থেকে রাষ্ট্রের যখন প্রয়োজন তারা চলে যায় ইউএস এর আন্ডারে, তারা চলে যায় জাতিসংঘের বিভিন্ন কর্মচারীর আন্ডারে। আর জাতিসংঘের এই কর্মচারীগুলা আপনারা দুজনই সিনিয়র সাংবাদিক নিশ্চিতভাবে জানেন, এইটা একটা ব্যুরোক্রেসি। ওইখানে হলো যে আমাদের দেশে যেমন ব্যুরোক্রেসিকে আমরা বলি যে এরা অনেক স্বার্থ নিয়ে কাজ করে, এই জাতিসংঘের ব্যুরোক্রেসি কিন্তু একই রকম স্বার্থবাজ একটা সংগঠন। একদিক থেকে এরা ইউএস এর আজ্ঞাবহ, আরেক দিক থেকে এরা হলো আপনার এই যে ইন্টারনাল যে ব্যুরোক্রেসি ক্রিয়েট করছে ওদের চাকরি করা। ওই যে দেখেন আজকে বাংলাদেশে সাইফুল ভাই একটা প্রোগ্রাম বলছিল, আমি শুনছিলাম যে ওরা বাংলাদেশে হিউম্যান রাইটস কমিশনের অফিস খুলছে। এইভাবে কোথায় 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 অফিস খোলা যাবে ওইটা ওরা খোঁজ করে, যেভাবে আরো 2-4টা কর্মচারী ঢুকানো যায়। আর ওইখানে চাকরি হয় পরিচয় ধরে, আপনার ওর পরিচয় আছে, এর পরিচয় আছে, ধরে নিয়ে ঢুকিয়ে দিল, 10-20 বছরের জন্য বিশাল অঙ্কের বেতন নিল। আর তারা বিভিন্ন আপনার জাতিসংঘের যারা মডেল রাষ্ট্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র, তাদের হয়ে তারা কাজ করলো। যাই হোক, আমি এটা কেন বললাম, মানুষের একটু এই জিনিসগুলো জানা দরকার। তাহলে আমরা দেখলাম গত বছর এই সামরিক বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী প্রধান এগুলার নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের যেখানে তাদেরকে প্রয়োজন সেটার পক্ষে তারা দাঁড়াতে তারা কিন্তু অস্বীকার করলেন। হ্যাঁ, আজকে গোপালগঞ্জে দেখা গেল, সেখানে দেখেন ওইখানে জঙ্গিরা সকল রকম হাতিয়ার নিয়ে নেমেছে। এবং আমরা কিছু কিছু খবর পেয়েছি যে সামরিক বাহিনীতে যেসব অফিসারগুলা ঢুকেছে, কর্মচারীরা ঢুকেছে, হিজবুত এবং জামাত শিবির, এরা কিন্তু 3-4 তারিখ থেকে, আমরা সবাই এখন এটা জানি, এরা আপনার সাদা পোশাকে বের হয়ে জঙ্গিদের সাথে এই অনাচারে কিন্তু যুক্ত হলো। অনাচারে যুক্ত হয়ে কিছু জঙ্গি মেরেছে, কিছু সাধারণ মানুষ মেরেছে। তখন সেনাবাহিনী সবার এরা বলল যে আমরা এই জনগণের বিরুদ্ধে যাব না। মূলত যেটা পরবর্তীতে জঙ্গি আসিফ, জঙ্গি মাহফুজ এবং ডোনাল্ড ট্রাম্প সাহেবের স্বীকারোক্তি, এই সব স্বীকারোক্তি যদি আমরা মিলাই, তাহলে কিন্তু এটা যে একটা আপনার মানুষের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে, এটা তো আর এখন কোনো কিছু বাকি নেই। কিন্তু এটাকে এখনো বলা হচ্ছে এটা ছিল গণ অভ্যুত্থান, এটা সেটা। আরেকটা জিনিস আমি এখানে যোগ করব, আমি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিচ্ছি, আমি আপনার সাইফুল ভাইয়ের কথা শুনবো। আপনি দেখবেন বাংলাদেশে ক্রমাবনত সংস্কৃতির যে অবনতি হয়েছে, সেটারও একটা ধাক্কা আমরা পেলাম কি 3 তারিখে। যে ওয়াকার, জেনারেল ওয়াকার, উনি কার গানের দিলেন, অর্থাৎ উনি আইয়ুব বাচ্চুর। আমি এখানে আইয়ুব বাচ্চুকে মানে অসম্মান করছি না, কিন্তু এটার মধ্য দিয়ে জেনারেল ওয়াকারের সাংস্কৃতিক মানটাও আমরা জানলাম। সে রবীন্দ্রসঙ্গীত শুনে নাই, সে নজরুল গীতি জানে না, সে ভালো কিছু গান জানে না, সে কত দূর জানে তার সাংস্কৃতিক মান কি, আইয়ুব বাচ্চুর গান। আইয়ুব বাচ্চুরা যে লোকগুলা ব্যান্ড করে সঙ্গীত জগৎটাকে নষ্ট করেছে। অর্থাৎ এই পর্যায়ের কিন্তু আমাদের বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে, যারা বড় বড় পদ দখল করে আছে, রাষ্ট্রদূতের পদ, আপনার সচিবের পদ, সেনাবাহিনী প্রধানের পদ, এদের সাংস্কৃতিক মানটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। একসাথে কিন্তু সবকিছুর অবনতি হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি প্রসঙ্গতার 2টা জিনিস আজকে আমার মনে আসলো বললাম। তারপরে এইবার গোপালগঞ্জে কি করলো, গোপালগঞ্জের সাধারণ মানুষ কোনো ধরনের অস্ত্র হাতে নিল না, লাঠি সোটা হাতে নিল না, কিচ্ছু করলো না। এই নিরীহ মানুষগুলা শুধু তারা দেশপ্রেমের জন্য, তারা যেহেতু এই জুলাই আগস্টের যে জঙ্গিগুলা ওখানে গেল, তাদের বিরুদ্ধে হয়তো তারা কিছু মিছিল করতো, করতো, সেগুলাকে বিনা উস্কানিতে কিন্তু এই সামরিক বাহিনী, এই ইউনূসের আন্ডারে যখন এই সামরিক বাহিনী, তখন তারা নিরীহ মানুষকে হত্যা করলো। তাহলে দেখেন, এখন যখন সাধারণ মানুষকে এই সামরিক বাহিনীগুলোর দরকার, তারা এখন সাধারণ মানুষকে হত্যা করছে ইউনূসের অধীনে। আর তখন জুলাই আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আরো যে মানুষ যাতে আর নিহত না হয় সেজন্য কিন্তু উনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছেন। আর আজকে এই ইউনূস মানুষ খুন করে সে তার পদটা ধরে রাখছে। তাহলে আমি এটা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে জানতে চাইবো যে এই আর্মি, নেভি, এয়ারফোর্স, দেখেন নেভি পর্যন্ত নামিয়েছে। আমরা কি বাংলাদেশের, আমি এর আগে একজনের সাথে কথা বলছিলাম আর একটা সাংবাদিকের সাথে এরকম একটা প্রোগ্রামে, আমরা কখনোই দেখি নাই যে আর্মি বলছে গুলি কর এবং আর্মি গুলি করে। এটা আমরা কিন্তু এরশাদের আমল বলুন, জিয়াউর রহমান আমল বলুন, সাইফুল ভাই আপনারা আরো ভালো বলতে পারবেন, আমরা কিন্তু সচক্ষে এই ঘটনা কিন্তু দেখি নাই, যেটা এই ইউনূস আমাদেরকে দেখিয়েছে বাংলাদেশে। তাহলে আমি আজকে দেখেন, আমি এই কয়েকটা জায়গায় আমি একটু অনুরোধ করতে চাই যে নিউ ইয়র্কে যারা আছে আমাদের আজকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষ যারা আছে তারা, এবং অসলোতে যারা আছে, স্টকহোমে যারা আছে, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা মেহেরবানি করে জাতিসংঘের ওই অফিসারদের কাছে কাগজ দিলে কতটা কাজ হবে আমি জানি না, সেটা তারা তাকিয়ে থাকবে যুক্তরাষ্ট্রের দিকে, কিন্তু আমরা সবাই জানি এই অঞ্চলে সব মানুষ ইসলামিক জঙ্গি বিরোধী। আপনারা 4-5 জন করে যেই নারকীয় কাণ্ড ইউনূসের সেনাবাহিনী এবং ইউনূসের পেটোয়া বাহিনী এই বাংলাদেশে করতেছে, বিশেষ করে আপনার গোপালগঞ্জে যে গণহত্যা করলো, আপনারা শুধু এই ভিডিওগুলা নিয়ে পর্যায়ক্রমে 3-4 জন করে মাস ব্যাপী আপনারা সাধারণ মানুষকে দেখাতে থাকুন কিভাবে এই পশ্চিমে সৃষ্ট একটা জানোয়ার ইউনূস আজকে বাংলাদেশে সাধারণ মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। কারণ পশ্চিম যদি ইউনূসকে এত উপরে না তুলতো, বাংলাদেশের মানুষ তো এইভাবে ইউনূসের প্রেমে পড়তো না, তাই না? সুতরাং আজকে পশ্চিমের দায়িত্ব বাংলাদেশের উপর যেই মনস্টার আছে আমাদের কাঁধে চড়ে বসেছে তাকে নামানো। ধন্যবাদ। সাইফুল ভাই, আপনি গোপালগঞ্জ এবং সামরিক বাহিনী, গোপালগঞ্জ আর সামরিক বাহিনী নিয়ে কথা বলতে, আর মানে আমি অনেক বলেছি, আপনার অনুষ্ঠানেই বলেছি, সামরিক বাহিনী তার কনস্টিটিউশনাল যে ম্যান্ডেট, সে ম্যান্ডেটের বাইরে গিয়ে কাজ করছে। তারা হারুন রশিদ ভাই যথার্থ ব্যাখ্যা করেছেন। আমি জাস্ট 2-3টা জিনিস আপনার সামনে দুটি, সেটা হলো সামরিক বাহিনী কার আন্ডারে। এটা সবাই বলে যে ইনস্টিটিউশনাল, যেহেতু প্রতিরক্ষা মন্ত্রী ইউনূস সাহেব তার আন্ডারে, ফ্যান্টাস্টিক। ইউনূস সাহেবের কথা সামরিক বাহিনী শুনতে বাধ্য, সাথে একজন এনএসসি আছে তাকে শুনতে বাধ্য, এটা বলা যাবে না, সে ওইভাবে সামরিক বাহিনীর ইয়ে না। তারপরেও সে যেহেতু ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার টু দা কি বলে প্রধান উপদেষ্টা, তো তারও ইনফ্লুয়েন্স আছে। কিন্তু ইনফ্লুয়েন্স থাকা এক জিনিস, আপনি মোটিভেট করা এক জিনিস, আরেকটা হলো আপনার লিগাল বাইন্ডিং, আপনার যে বাইন্ডিং, আপনার যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির বাইরে বা বাউন্ডারির ভেতরে থেকে আপনি কি প্লে করতে পারেন, এটা হলো ব্যাপারটা হলো যে প্রতিরক্ষা মন্ত্রী যদি এখন বলে যে প্রধানমন্ত্রীকে গুলি করে আসো, সেটা পারবে না, যতই প্রতিরক্ষা মন্ত্রী করবে না। কারণ কি, কনস্টিটিউশনাল রাইট গভর্নমেন্টকে রক্ষা করে, কনস্টিটিউশনাল ম্যান্ডেট বা রেসপন্সিবিলিটি হলো গভর্নমেন্টকে রক্ষা করা। এই সেনাবাহিনী গভর্নমেন্টকেই রক্ষা করেনি, ঠিক আছে? এই সেনাবাহিনী দরবারে গুটি কয়েক অফিসার যা বলছেন বা বলে দাবি করা হয়, সেটা শুনেছেন জনগণের বুকে ওনারা গুলি করবেন না, ঠিক আছে? জনগণের বুকে তো ওনারা গুলি করেন নাই, এবং এই সেনা প্রধানও কিন্তু ঘোষণা দিয়েছিলেন 5ই আগস্ট যে উনি কি বলে যে মানুষের উপরে গুলি করবে না, উনি নির্দেশ দিয়ে দিয়েছেন। আমার মনে আছে স্পষ্ট, জাতির উদ্দেশ্যে বলেছেন আপনারা শান্ত হন, আমি বলে দিয়েছি কেউ গুলি চালাবে না, তো আপনারা শান্ত হন, এইভাবে বলেছেন। সেই সেনা প্রধান এই যে গোপালগঞ্জে গুলির নির্দেশ দিলেন, মানে উনি দিন বা না দিন ওনার আন্ডারে কিন্তু এটা হয়েছে। উনি দিন বা আমরা অনেক কিছু শুনছি এখন সেনাবাহিনীর ভেতরের কিছু জিনিস, তো উনি দেন বা না দেন রেসপন্সিবিলিটি তার ঘাড়ে যাবে। কারণ একটা সদর, আপনি জাস্ট ইয়েতে আপনার কাজের পরিধিটা যদি আপনি ধরেন, একটা সদর উপজেলা গোপালগঞ্জের, সেইখানে একজন লেফটেন্যান্ট কর্নেল এই তো এনাফ দায়িত্বের জন্য। কারণ কি, একটা রেজিমেন্ট, একটা ব্যাটালিয়ন থাকতে পারে, এর বেশি তো একটা সদর উপজেলা থাকার কথা না, এটা অনেক বেশি, এটা প্লাটুন থাকাটা হলো স্বাভাবিক। যাই হোক, ধরেন ওখানে একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন ধরেন, এবং থাকা সর্বোচ্চ নিরাপত্তার জন্য একটা সদর উপজেলা, একটা ছোট্ট জায়গা, সেটাতে, আর অন্যান্য জায়গায় তো অন্যান্যরা থাকবে সেটা। কিন্তু এই অপারেশনটা পরিচালিত লেফটেন্যান্ট কর্নেল করেন। আমরা প্রথমে শুনেছি একজন ব্রিগেডিয়ার জেনারেল ওখানে অপারেশনটা চালিয়েছেন, সেটাও সঠিক না। কিন্তু আপনি আশ্চর্য হয়ে আমি আপনাকে মানে জানাতে পারি যে সেটা হলো যশোর এরিয়া কমান্ডার, মানে যশোর ক্যান্টনমেন্টের জিওসি, যশোর এরিয়া কমান্ডার, কিন্তু সে যশোরের সমস্ত যতগুলি ব্যাটালিয়ন আছে সবগুলি ব্যাটালিয়নের কমান্ডার। সেই জেনারেল এমদাদ ছিলেন
এই সদর উপজেলায় এই সরাসরি অপারেশনটা পরিচালনা করেছে। ওনাকে কে পাঠালো? উনি কি নিজে চলে গেলেন? উনি তো যেতে পারেন না নিজে। ওনাকে অবশ্যই আর্মি হেডকোয়ার্টার থেকে ক্লিয়ারেন্স নিতে হয়েছে যে আই এম গোয়িং টু দি ব্যাটলফিল্ড। কারণ ব্যাটলফিল্ডে হেডকোয়ার্টার নিয়ে যেতে একজন লেফটেন্যান্ট কর্নেল আছে, যদি একটা ইয়ে থাকে, ব্যাটালিয়ন যদি থাকে, তাহলে উনি ওখানে যান কি করে? উনি ওখানে গেছেন আইদার নিজের ইচ্ছা, অথবা সেনাপ্রধানের ইচ্ছা, অথবা সেনাবাহিনীর কারো ইচ্ছা, অথবা ডিফেন্স মিনিস্টার, বিভিন্ন ধরনের ইচ্ছার প্রেক্ষিতে উনি পৌঁছায় দিতে পারেন। কিন্তু উনি যে তার শৃঙ্খলা লঙ্ঘন করে ওখানে গেলেন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? অনেক যুক্তিতর্কের পরে শুধুমাত্র ওনার ঘাড়েও যদি চাপান, তাহলে উনি কার নির্দেশে গেলেন? এগুলা এখন সেনাবাহিনীর পুরো চেইন অফ কমান্ডের মধ্যে এরকম ঘটনা রেয়ার। আমি আর কখনো শুনি নাই যে একজন মেজর জেনারেল যা একটা ছোট্ট অপারেশনে বা একটা ছোট্ট ইয়েতে কাজে উনি সরাসরি নিজে যা উপস্থিত থাকেন এবং নিজে ইয়ে করেন। এটা কতটা প্রি প্ল্যান ছিল? আপনি জাস্ট এই জায়গা থেকে আপনি আসেন, এটা প্রি প্ল্যান তো বটে, তা না হলে যদি প্রি প্ল্যান না হয়ে থাকে, এই কিলিংটা টোটালি প্রি প্ল্যান। মানে একটা উদাহরণ টেনে দেওয়া হবে জনগণের উপরে, এমন একটা ঘটনা হবে যাতে গোপালগঞ্জের উপরে এই ঘটনা বসে সারা দেশ যেন থমকে যায়, আর যেন তার কিছু না হয়। এটি তো উদ্দেশ্য ছিল, এবং এটা প্রি প্ল্যান্ট। এই প্রি প্ল্যানটার সাথে কারা কারা ছিল সেটা আপনি এখানে বসে এটা বলতে পারবো না, বাট পুরা হত্যাকাণ্ডটা সেনাবাহিনীর যশোর অঞ্চলের এরিয়া কমান্ডারের অধীনে সরাসরি ঘটেছে। এর রেসপন্সিবিলিটি সেনাপ্রধান এড়াইতে পারবেন না, এর রেসপন্সিবিলিটি কোয়ার্টার মাস্টার জেনারেল এড়াইতে পারবেন না, এর রেসপন্সিবিলিটি অন্য আদার জেনারেলরাও এড়াইতে পারবেন না, যারা সেন্ট্রাল কমান্ডে বসে আছেন, তারা কেউ এড়াতে পারবে না। কিন্তু আমার কথা হলো, সে কার পারমিশনে ওখানে যেতে পারে? জিওসি কখনো চিফ অফ আর্মি স্টাফ, যিনি ওয়াকারুজ্জামানের নির্দেশ ছাড়া যেতে পারেন না। ভেরি সিম্পল, অন্য কারো নির্দেশ শুনে যেতে পারবেন না। তার মানে এই জেনারেল ওয়াকারুজ্জামান নির্দেশ দিয়েছে, তাহলে ওয়াকারুজ্জামান তার মানে তিনি তার ওথ যেটা একবার নিয়েছেন, একটা সরকারকে পতন ঘটিয়ে যে ওথটা নিলেন যে আমি আর গুলি চালাবো না, সে ওথটাও ভঙ্গ করলেন। তাহলে ওয়াকারুজ্জামানের আমি মেধার মান বা তার সৈনিক হিসাবে অভিজ্ঞতা, তার সৈনিক হিসাবে তার দক্ষতা, এগুলো নিয়ে আমি কোশ্চেন না, তার কালচারাল জিনিসটা কোশ্চেন করছি না। আমি কোশ্চেন করছি ওই জায়গাতে যে সেনাপ্রধান আসলে কার প্লয়, উনি কার গুটি হয়ে খেলছেন। এখানে নিশ্চয়ই তিনি কারো না কারো গুটি হয়ে খেলছেন, সেটা হয় ইউনিসের, নাহলে খলিলের, না হয় আমেরিকার। এখানে অন্য কারো আমি আর দেখি না। তার মানে আমাদের সেনাপ্রধান একটা পরাশক্তি, যে পরাশক্তিটা তাদের ট্রাম্পের চিঠিতে লেখা আছে, এই শুল্ক চিঠির মধ্যে লেখা আছে জিও পলিটিক্যাল ইস্যুস, এই চিঠির মধ্যে লেখা আছে সিকিউরিটি ইস্যুস। তার মানে এখন যা ঘটছে আমরা এখন কনফার্ম যে দিস ওয়াজ এ রেজিম চেঞ্জ বাই ইউনাইটেড স্টেটস অ্যান্ড দিস জেনারেল ওয়াকারুজ্জামান ইজ এ পাপেট। ইউনুস নাম্বার 1 পাপেট, নাম্বার 2 পাপেট হলো এই ওয়াকারুজ্জামান, যে সরাসরি এটাতে জড়িত। কারণ তার অর্ডার ছাড়া একজন জিওসি যেতে পারে না, কোনো কায়দায় ওখানে যেতে পারে না। সো জিওসি একটা ছোট্ট জায়গা, একটা লেফটেন্যান্ট কর্নেলের জায়গায় যখন হত্যার হুমকি দেয় বা হত্যাকাণ্ড ঘটায়, তখন স্বাভাবিকভাবেই মানে আমার মনে হয় পুরো সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে প্রবলেম হয়ে গেছে, এবং সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে একে অপরের কথা শুনছে বলে আমার মনে হয়। ভেতরে অনেক খবরই শোনা যায়, কিন্তু কতটা সত্য এটা তো আমি আর আপনি এখান থেকে বলতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা সামাজিক যোগাযোগ আসছে, আমি সপ্তমীতে জানি না, পত্রিকায় দেখিনি, এই যে আজকে যে প্রধান নির্বাচন কমিশনার, ওনার নাকি ছেলে অফিসার। হ্যাঁ, আমি ফেসবুকে পড়লাম। এটা প্রচারিত, আমি জানি না। প্রধান নির্বাচন কমিশনার বা কোনো একজন নির্বাচন কমিশনার ছিল নাকি সে? এটা শুনেছি। আর্মিতে এটা নিয়ে কি সমস্যা দেখা যাচ্ছে? এটা ইন্টারনালি যেগুলো শোনা যাচ্ছে সেটা হলো আর্মিতে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে, যে আমরা যে জিনিসটা মানুষের উপরে গুলি চালানোর বিরুদ্ধে যে কথাটা আমরা কথা দিয়েছিলাম, সেখান থেকে আমরা বেরোলাম কি করে। এবং সেখানে স্পষ্টত আর্মির বর্বরতা নিয়েই কোশ্চেন হয়েছে, যে আর্মি এই যে ছবিটা আসছে বুটের তলা দেয়, বিশেষ কারণ এগুলোই আমরা যেরকম বাইরে আলোচনা করি, ওদের ভেতরে সেম আলোচনা, যে বুটের একটা মুমূর্ষ, সে মৃত অলমোস্ট, তারপর তার বুট দিয়ে মারাতে হবে। 1, 2 নম্বর হলো যে 71-এ যে দুটা জিনিস সবচেয়ে ডেঞ্জারাসলি আর্মির ভিতরে খুবই নাড়া দিয়েছে। আজকে ভিডিওটা কিন্তু অনলাইনে আসছে, ভিডিওটা, হ্যাঁ কালকে আমরা ছবি দেখছিলাম, আজকে ভিডিওটা আসছে। তারপর আরেকটা ঘটনা আর্মিতে খুব আলোচিত হয়েছে, খুবই আলোচিত। সেটা হলো ওই যে প্রথম আমরা যে ফটোকার্ডটা দেখেছিলাম, যে মুক্তিযুদ্ধের সময়কার চ্যাংদোলা করে একজন বাঙালিকে পাকিস্তানের সৈন্যরা নিয়ে যাচ্ছে। আবার আরেকটা ছবি দেখছিলাম যে বাংলাদেশের একজন গোপালগঞ্জে এই ঘটনাটা, সেটা কিন্তু প্রথমে মনে হয়েছিল এটা এআই দিয়ে তৈরি, কিন্তু যখন এটা ভিডিও ফাঁস হচ্ছে তখন কিন্তু এটা আমাদের দেশে হয়ে ঘটনাটা, এবং আর্মিতে এটা প্রচন্ড রিয়াকশন দিচ্ছে, বিশেষ করে লোয়ার লেভেলে, যে আমরা এটা কি করলাম।
আমরা তো 71 এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য রইল না। আমরা তো এই ঘটনা, এটা আর্মির ভেতরে প্রচন্ড রিয়াকশন হয়েছে। আমি জানি না এটার প্রতিক্রিয়াটাতে কতটুকু পর্যন্ত যাবে, ওয়াকরুজ্জামান আদৌ এটা হ্যান্ডেল করতে পারবেন কিনা, নাকি অন্য কেউ হ্যান্ডেল করবেন। সামথিং কুকিং আপ ইন আর্মি, যে এটার প্রচন্ড রিয়াকশন আছে। এটা খুব মানে যেটা ধরেন আমরা কালকে বা পরশু পর্যন্ত যেরকম ভেবেছিলাম যে পুরো আর্মিটাই বোধ হয় এরকম হয়ে গেছে, বিষয়টা এরকম হয় নাই। আর্মির ভিতরে প্রচন্ড রিয়াকশন হচ্ছে যে আমরা কি করে এরকম একটা ঘটনা ঘটাতে পারি, আমাদের হাতে কি করে রক্ত রঞ্জিত হলো, যেখানে আমরা কমিটমেন্ট করলাম যে আমরা গুলি করব না এবং আমরা কিছু করবো না, অথচ মাইকে শোনা যাচ্ছে যে থাপ্পড় দেওয়ার পর পর বলছে গুলি কর, এগুলো শোনা যাচ্ছে। তো সেখানে এটা তো পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে অস্বীকার করছে তাদের কাছে কোনো লেথাল উইপন ছিল না, তাদের কোনো লাইট অ্যামিনেশন ছিল না। তাহলে কার কাছে ছিল? সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনী এখন অস্বীকার করতে পারেন, এই কারণে সেনাবাহিনীর ভিতরে আমি যতটুকু শুনেছি প্রচন্ড রকমের একটা টার্ময়েল চলতেছে, একে অপরকে দোষারোপ করে কে এর জন্য দায়ী, এটা করে কেউ হয়তো ওয়াকরুজ্জামানকে দায়ী করতেছেন, কেউ অন্যজনকে দায়ী করেন, কেউ মৌলবাদীদের দায়ী করে, বিভিন্ন রকমের। কিন্তু সেনাবাহিনীর ভিতরে প্রচন্ড আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমাদেরকে 71-এর পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে তুলনা করা হচ্ছে। এই তুলনা আমরা তুলনার মধ্যে পড়ে গেছি, এটা কিন্তু আলোচনা হচ্ছে। কিন্তু সালমান ভাই, এটা তুলনা তো ওই দিনের ঘটনা। প্রতি রাত্রে যে ঘটনাটা ঘটতেছে গোপালগঞ্জে, যে বর্ণনা পাচ্ছি, একটা ছবি আসছে, দেয়াল ফুটো করতেছে, হয়তো দরজা বন্ধ, ঢুকতে পারতেছে না, দেয়াল ফুটো করে সে মেসেজটা পৌঁছাচ্ছে যে আমরা আসছি, একে দাও ভাই, ইয়ে করতেছে তারা। প্লাস হচ্ছে একটা বক্তব্য আসছে না আইএসপিআর বলেছে যে পরিস্থিতির কারণে আত্মরক্ষার্থে ইয়ে করছে, সেটা বলে দিতে। তারপর ছবিটা আজকে আসলো, এইখানে রাস্তায় বসা, ওই পাশে দূরে মানুষজন ওইখানে গুলি করতেছে আত্মরক্ষার্থে। তো তার উপর কেউ এসে চলে আসছে, তোর আত্মরক্ষার বিষয় থাকে, তারা হাঁটু গড়ে বসে গুলি করতেছে। সে তারপরে তারা ইয়ের মধ্যে বসে গুলি করতেছিল, যে এপিসির উপরে বসে গুলি করতেছিল। তারা বিভিন্ন ভাবে গুলি করছে। এগুলো এখন আর লুকানোর কিছু নেই, কেউ এটা করতে পারবে না। তাদের যে বর্বরতা, এটা তাদের ভিতরেই এখন বড় ধরনের নাড়া পড়েছে। আমি জানি না এটা রিয়াকশনটা কি হবে, বা এটা আদৌ তারপরে স্ট্যাটাস দিয়ে, ওই যে বাচ্চা উপদেষ্টাটা স্ট্যাটাস দিয়ে বলতেছে প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘর থেকে না বেরোয়, এবং আওয়ামী বাকশালীদের কি ভেঙে দেবে, কি ইয়ে করবে। যেহেতু ফেসবুকে বলতে পারে না হত্যা করা, এটা এই জন্য না। আমি প্রথমে বলছি এটা পূর্ব পরিকল্পিত। কোথা থেকে পরিকল্পনা হচ্ছে, কে পরিকল্পনা সে বেরোবে, কিন্তু এটা পূর্ব পরিকল্পিত। দেখেন একজন জিওসি ওখানে ছিল, আবার এট দ্য সেম টাইম আপনি দেখেন ঘটনা মনিটর করতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাচ্চা উপদেষ্টা মিলে, সজীব বসে পুলিশ কন্ট্রোল রুমে। আপনি এরকম একটা ঘটনা কিভাবে প্রেডিক্ট করলেন? যদি প্রেডিক্ট করেন তাহলে কেন এনসিপি ওখানে গেল? তার মানে আপনারা চাইছেন যে এরকম একটা ঘটনা হবে, আমরা এটা করবো, আমরা এইভাবে করবো, এবং এটা পরিস্থিতিকে আমরা উল্টায় দেবো, আমরা পরিস্থিতি এরকম করবো। এর সিদ্ধান্ত নেই। এটা কিন্তু আপনি বলতেই পারেন যে এটা পুরো পরিকল্পিত ভাবেই গোপালগঞ্জে এই গুলিটা হয়েছে, গোপালগঞ্জে যা হয়েছে এটা পুরো পরিকল্পিত। হ্যাঁ, প্রতিরোধ পুরোকল্পিত অবশ্যই, কিন্তু সবাই যখন বলে উচ্ছৃঙ্খল জনতা, আমি দেখলাম আর্মির প্রেস রিলিজে, তো উচ্ছৃঙ্খল তো না, এরা হলো প্রতিবাদী জনতা, এরা হলো অন্যায়ের বিরুদ্ধে। কোনো মানুষের হাতে আপনি একটা লাঠি দেখেছেন? সেটা অনেক ভিডিওতে আছে যে ওই যে মাথার মধ্যে যে কৃষকরা যে মাথায় টুপি দেয় না, সেই টুপিকে ঢাল হিসাবে ব্যবহার করছে, লাঠি আছে এগুলো লোকাল লাঠি থাকলে আপনি গুলি করবেন না, সেটা আমি বলছি। সাইফুল ভাই, একটা জিনিস দেখেন, আর্মির মূল কনসার্ন কিন্তু এই জাতিসংঘের চাকরি। হ্যাঁ, এইটা কিন্তু এর মধ্যে কোনো ভুল নাই। কিন্তু গত বছর তারা সাংবিধানিক বৈধ সরকারকে রক্ষা করার জন্য, হ্যাঁ, তাদের জাতিসংঘের চাকরির জন্য সে রিস্ক নিল না। এইবারে কিন্তু জঙ্গিদের রক্ষা করার জন্য তারা কিন্তু রিস্ক নিয়েছে। এবং এদের ভেতরে ওই লোকেরা ঢুকে গেছে। আরে আপনি শুধু তো এটা বললেন, আমি আরেকটা আপনাকে বা আপনাদের একটা ইনফরমেশন দিতে পারি, ইনফরমেশন মানে কি, জাস্ট ডিসকাশনের জন্য। সেটা হলো, দেখেন কতটা লোভী হলে বিদেশের কিছু ডলার কামানোর জন্য তারা ফলকার তুর্কের বক্তব্য শুনেছে। উনি বলছিলেন যে উনি ডিজি লেভেল না, উনি হাই কমিশনার, হ্যাঁ, ইউএন হিউম্যান রাইটস কমিশনের হাই কমিশনার। আমি ওর কথা বলিনি, আমি বলছি দুইজন লোকের আন্ডারে তারা জুলাই আগস্টে চাকরি করেছে। একটা হলো ভলকার তুর্ক, যে ইউএনএইচসিআর এর প্রধান, আর একটা হলো যুক্তরাষ্ট্রের এই আপনার ডোনাল্ডো।
আচ্ছা এই আচ্ছা। দুইজন মূলত জুলাই আগস্টে আর্মিকে চালিয়েছে, আর ডোনাল্ড কিন্তু হল দেখেন- বাংলাদেশের ডিজি অ্যাডিশনাল সেক্রেটারি, এই লেভেলের একজন সরকারি কর্মচারী, যদিও রাজনৈতিক নেই। আর ভলকার টুক ছিল, হ্যাঁ সে হাই ছিল কমিশনার, হাই ওই 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 সংস্থাটার প্রধান। কিন্তু দেখেন ভলকার টুর্কের কোনো রাইট নাই টু টেল এ গভর্নমেন্ট বা এ চিফ অফ আর্মি স্টাফ যে বলা আমি তোমরা যদি এটা না করো তাহলে তোমাদেরকে এটা করবে, এটা বলার রাইট নাই। বিকজ ভলকার টুর্কের একটা সেক্রেটারিয়েট, কাজ সেক্রেটারিয়েট, ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের সেক্রেটারিয়েট। হিউম্যান রাইটস এর একটা কাউন্সিল, যে একটা 80 না 90টা দেশ মিলে একটা হিউম্যান রাইটস কাউন্সিল আছে, সেটার তারা হলো সেক্রেটারিয়েট। সে তো এই কথা বলার কথাও না, এবং সে তার সিদ্ধান্ত দিয়ে কিন্তু শান্তি মিশনে বাংলাদেশের সৈন্য বাড়বেও না কমবেও না। এখানে এটা কিন্তু একমাত্র নিরাপত্তা পরিষদ করতে পারে। নিরাপত্তা সিকিউরিটি কাউন্সিল এটা নিয়ে, প্রেসিডেন্ট যদি বলতো ঠিক আছে, হ্যাঁ এটা সিকিউরিটি কাউন্সিল এটা করতে পারে, সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্ট বলতে পারে। এটা এটা তো তারা বলতে পারে না। ইভেন এটা উঠতে পারে হলো ইয়েতে হয়তো প্রস্তাব পাশ হইতে পারতো ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে, কিন্তু এইটার বাইরে ভলকার টুর্কের এই যে এত বড় ক্ষমতা, এত এটার জন্য কিন্তু শেখ হাসিনা সরকার কম দায়ী না। কারণ ভলকার টুর্কে ওনারাই গুরুত্ব দিয়েছেন বেশি। কিমনে সেটা হলো যখন উনি নিজে জুডিশিয়াল কমিশন গঠন করার পরে হত্যাকাণ্ডের জন্য, তারপর উনি কেন জাতিসংঘকে ডাকতে গেলেন? আপনি জুডিশিয়াল কমিশন না করেই আপনি জাতিসংঘে ডাকা উচিত ছিল। আপনি ভলকার তুর্কে যখন ডাকলেন তখন তো আপনি তাকে মাথায় উঠাইছেন, কান্দে উঠাইছেন, আপনার কান্দে নাচার জন্য আপনি তাকে ব্যবস্থা করে দিয়েছেন। এবার সে তার আনুগত্য তো অন্য জায়গায়, তার তো হাসিনার প্রতি আনুগত্য নয়, সে সুযোগ নিয়েছে, সে তার আনুগত্যটা যার কাছে তার হয়ে প্লে করছে, এবং আর্মি তার কথা শুনে ফেলছে। আর্মি তার পজিশন সম্পর্কেও চিন্তা করেনি যে সে কথা বলতে পারেনি, কিন্তু আর্মি কেন তখন শুনতে বাধ্য হয়েছে সেটা শেখ হাসিনা তাদেরকে মাথায় উঠিয়েছে। শেখ হাসিনা তার জুডিশিয়াল কমিশন করার পরে তো দরকার ছিল না এই যে ভলকার টুর্কে বা জাতিসংঘকে তদন্ত করতে ডাকার জন্য। আইদার জাতিসংঘকে ডাকা উচিত ছিল অথবা জুডিশিয়াল কমিশন, যে কোনো একটা করা উচিত ছিল। উনি কিন্তু একে মাথায় উঠিয়েছে, একে মাথায় উঠলে সে সরকারের কান্দে উঠা বান্দর যেভাবে করে সেটা করছে, ছুটে যাচ্ছিল। কিন্তু এখানে পুরো দায়টা সেনাবাহিনী প্রধানের, কারণ হলো সেনাবাহিনী প্রধান কি রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে না ডোনাল্ড ভলকার টুর্কের প্রতি অনুগত না? কিন্তু ভলকার টুর্কের এই যে ইন্টারভেন করার একটা ক্ষমতাটা তো শেখ হাসিনাই দিয়ে দিচ্ছে। তার তো এই ক্ষমতা ছিল না, সে কোনোদিন এই কথা বলতে পারতো না। আর্মি চিফকে ভলকার টুর্ক ধমক দেয় তাহলে তো সে শেখ হাসিনার কাছে যাবে সিদ্ধান্তের জন্য। এটা ঠিক আছে, তা আমি ওইটা বলি আর কি, যে আপনি যখন দুষ্ট কাউকে, যে আপনি জানেন সে দুষ্টামি করতে পারে, তার যদি আপনি কান্দে উঠেন সে তো নাচবে আপনার কান্দে চড়ে। সে তাই করছে, সে তার সুযোগ দিয়েছে। সে আপনার টুলস, আপনার হাতের যে টুলস আর্মিকে ব্যবহার করছে। সে একটা চাকরির ভয় দেখায়, 10,000 না 9,000 কত লোক চাকরি করে, আপনি ভাবতে পারবেন না। আমরা এই আরেকটা জিনিস দেখেন, আমাদের সেনাবাহিনী বা অন্যান্য আমাদের ডিফেন্স ফোর্সের, ইভেন আজকে শেখ হাসিনার কথা তো, আজকে যে শেখ হাসিনার বক্তব্য দেয় সেখানে কথাও আমি একটু নিজেকে আমি নিজের করছি। শেখ হাসিনা আমরা সারাক্ষণ যে সবসময় তার পক্ষ নিয়ে কথা বলি, তারও কিছু দুর্বলতা আছে। ওনার কোনো দরকার আছে আজকে বলা যে জাতিসংঘে যায় এত সৈন্য যায়, এত যায়, এটা কে করছে? আমি করছি। আরে আপনি একটা কথা, আপনি যে যাই করে না কেন, বাংলাদেশের আর্মি বাদে শান্তি বাহিনী, এই জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী চলবে না। কেন চলবে না? আমেরিকা থেকে একজন সৈন্য নিলে তারা ইয়ারলি কত দিতে হবে? 250,000 আর 300,000 দিতে হবে। আর একে কত দিতে হয়? একটা প্রাইভেট কে নিতে হলে 200,000 to 300,000 যদি দিতে হয়, তাহলে বাংলাদেশের একজন সিপাহীকে নিলে কত দেয়? 14 লাখ টাকা। আমি যতটুকু জানি সব মিলাই 14 লাখ টাকা সুযোগ সুবিধা নিয়ে। তাহলে কত টাকা দাঁড়ালো? ধরেন 100 টাকা করেও যদি আমি করি, বাড়ায় বললাম আর কমায় বললাম, 100 টাকা করেও যদি ডলার মূল্য ধরি, তাহলে 14 লাখ টাকা। আপনি কোথায় 14 লাখ টাকা, কোথায় $250,000 লাগবে আমেরিকা থেকে নিতে, কানাডা থেকে নিতে, নিউজিল্যান্ড থেকে নিতে, অন্যান্য দেশ থেকে নিতে? আমাদের দেশ সবচেয়ে সস্তা তো। আরো একটা জিনিস আপনাকে বলি, সেটা অস্ত্র গুলো। আমরা আমাদের দেশে যখন আপনাদের অস্ত্র আসে কিন্তু বিনা ট্যাক্সে আসে, আমরা কিন্তু ট্যাক্স আরোপ করি না। কিন্তু আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, এদের অস্ত্রের উপরে কোনো ট্যাক্স নাই। কিন্তু এই যে যা অস্ত্র আসে এটা কিন্তু একেবারে ওই ইন্ডাস্ট্রি মূল্য সেটাতে দেয়। কিন্তু আমেরিকা থেকে যদি কোনো অস্ত্র কোথাও যেতে হয়, দে হ্যাভ টু পে ট্যাক্স। তার মানে ওই অস্ত্রটার কিন্তু একটা দাম হয়। তো আমরা আমাদের দেশ থেকে যদি একটা এপিসি পাঠানো হয়, সেটা যদি ধরেন $1,00,000 এপিসি দাম হয়, আমেরিকা থেকে এটা পাঠাতে গেলে তো $2,00,000 পড়বে। সো আমাদের দেশ থেকে হেলিকপ্টার বলে যে আমরা নিয়ে হেলিকপ্টার, আরে হেলিকপ্টার নিয়েছেন আপনি তো কম দামের কারণে আপনার হেলিকপ্টার নিতে দেয়, এমনি না তো। আপনি দেখেন যারা ওই শান্তিরক্ষী বাহিনীতে লিড পজিশনের কয়জনের একটা প্লাটুন আছে, আর আমাদের ব্যাটালিয়ন শুদ্ধ যায়, তাই না? কেন যায়? কারণ আমরা সস্তা। তো এই সস্তার মানুষগুলো তো নেবেই। আমরা যেমন সস্তায় সৌদি আরবে কাজ করি,
আমরা যেরকম সস্তায় লিবিয়াতে কাজ করি তেমনি সস্তায় শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছি, তো হুমকি তাহলে কিছু আসে যায় না, তো আমাদের বাদ দিতে পারবে না কোনোদিনই এই জাতিসংঘের, কারণ আমাদের ছাড়া ওদের চলবে না। না, তবে বাংলাদেশের স্বার্থে জাতিসংঘে বাংলাদেশের এইসব পাঠানো আপনাকে বন্ধ শুনতে করতে পাচ্ছি না। হবে। আমার কথা হলো বাংলাদেশের স্বার্থেই এখন আমি শুনতে বাংলাদেশ পাচ্ছি না। থেকে জাতিসংঘে সৈনিক পাঠানো বন্ধ করা উচিত। শোনা যাচ্ছে না? আমরা শুনতেছি তো, আপনার চলবে আপনাদের দুজনকে আমি শুনতে পাচ্ছি না, বাড়ি ভাই আপনার প্যানেলের প্রবলেম হবে। না? আমার এখানে কারণ আপনাদের দুজনকে আমি শুনতে পাচ্ছি না, এটা বাড়ি ভাইয়ের প্যানেলের প্রবলেম। আমার এখানে সব ঠিক আছে। হ্যাঁ, আমার এখানে ঠিক আছে। আমি আপনার কথা শুনতেছি, হারুন ভাইয়ের কথা শুনতেছি। আমি একটু বাড়ি ভাই তাহলে এটা বের আপনার হই। এন্ডের বাড়ি ভাই, প্রবলেম আপনি হবে, এটা হারুন ভাইয়ের এন্ডের প্রবলেম না। আমি তো আপনাকে শুনতেছি সবাইকে। আমি আপনাকে শুনতে পাই আপনি না। কি বাড়ি ভাই শুনতে সাইফুল ভাই শুনতে পাচ্ছে না? হ্যাঁ, আপনাকে, আমাকেও না। আমার ফুল সাউন্ড দেওয়া আছে। আমার এখানে সবাই ঠিক আছে, শো করতেছে, সবকিছু ঠিক আছে। হারুন ভাইও ঠিক আছে। এটা আর্মি কিছু একটা করছে, কিন্তু আর্মির বিরুদ্ধে বলা হয়েছে। তো বাড়ি ভাই, আমি একটু বাইরে সাইফুল ভাইকে সালাম দিয়েন, পরে যদি সুযোগ পাই একবার ঢুকবো, আমার একটু কাজ আছে। আমি চাইছিলাম আপনারা তাকে দুজনে একটু বিতর্কটা জমতো আজকে। হ্যাঁ, এইভাবে আপনাদের সাইফুল ভাই সে কথা আমি খুব ভালোবাসি, দেখি আরেকদিন ইনশাল্লাহ যোগ করেন। হুম। ওনার কথা শুনতে আমার খুব পছন্দ, আমি শুনি ওনার সবগুলা টক শো। তাহলে শুনতেছেন? হ্যাঁ, আপনি শুনতেছেন না? না, আপনি একটু বেরিয়ে যান তো, বেরিয়ে গিয়ে আবার আসুন। শোনা যাচ্ছে না। আমি তো শুনতেছি আপনাদেরকে। ইস, এত দর্শক সবাই অপেক্ষা করতেছে আপনাদের। এখানে দর্শকরা বলতেছে আমরা আপনাদের সবার কথা শুনতে পাচ্ছি। ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আমাদের দুর্ভাগ্য, আমরা কিন্তু চমৎকার একটা সুযোগ পেয়েছিলাম। দুজন অতিথি এই সময় খুব আলোচিত, দুজনকে নিয়ে আমরা কথা শুরু করেছিলাম। গোপালগঞ্জটা আপনাদের মতো আমরাও অনুসরণ করছি সারাদিন। উদ্বেগ গুলা, সেখানকার খবর গুলা যে আসছে প্রতিটা মুহূর্তে, রাতের বেলাটা খুবই বিপজ্জনক তাদের কাছে। কার্ফিউ যে প্রত্যাহার করা হচ্ছে না, কার্ফিউ প্রত্যাহার করা হচ্ছে না, তারা মনে করছে কার্ফিউ দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের তারা গ্রেপ্তার করবে। সেজন্য তারা কার্ফিউটা কন্টিনিউ করছে। মানুষের দুর্গতি, সাধারণ মানুষ এমনি তো কাজকর্মের সমস্যা, আর এখানে এটা কৃষিজীবী, কৃষি ভিত্তিক জীবন মানুষের। অনেক মানুষ কাজ করতে পারছেন না। আমরা কিছু মানুষকে হেল্প করার চিন্তা করছিলাম, হেল্প করব, কিন্তু শোনা যায়? এখন শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। সাইফুল ভাই, আপনি একটু বলেন তো, গোপালগঞ্জটা আসলে কোথায় যাবে, কোথায় গিয়ে শেষ হবে সেটা? এটার কোনো শেষ নাই তো। এটা শেষ হবে হলো ইউনূসের পতনের মধ্য দিয়ে, এর বাইরে এটা শেষ হবে না। এটা সারা বাংলাদেশে ছড়াবে, এই প্রতিরোধ সারা বাংলাদেশে ছড়াবে। আজকে এখানে হচ্ছে, কালকে ওখানে হবে, পরশু ওখানে হবে, সময় লাগবে। বাট এই প্রতিরোধ শুরু হলো, বীর গোপালগঞ্জকে সবাই সাপোর্ট করবে, সবাই তার পাশে এসে দাঁড়াবে। দেখেন আপনি একে থামানোর কোনো নাই। একে সাময়িক এখন আর্মি দমন পীড়ন করে থামাবে, এর বাইরে তো কিছু করতে পারবে না। আর্মি কি এটা কন্টিনিউ করবে এই ভূমিকাটা? জি, আর্মি এই ভূমিকাটা কন্টিনিউ করবে তাদের? একটা করার জন্য তাদের জাস্টিফাই করা পর্যন্ত তো চলতে থাকবে। তারা তো জাস্টিফাই করতে হবে, কারফিউ উঠানোর মতো পরিস্থিতি তাদের আনতে হবে। মানুষ যে পরিমাণ ক্ষুব্ধ হয়ে আছে, আর্মি স্বাভাবিক চলাচলের তো এখন সমস্যায় পড়ে গেছে। আর্মি তো এখন যাকে দেখে তাকে সন্দেহ করতেছে। সো একটা স্বাভাবিক পরিস্থিতি না আসা পর্যন্ত আর্মি তো এটা চালিয়ে যাবে। আপনি কেন বলতেছেন এটা সারা বাংলাদেশে করবে, ছড়িয়ে পড়বে? এটা ছড়াবে, কারণ আপনি একটা অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিরোধ করবে না মানুষ। যা অন্যায় হচ্ছে শুধু কি গোপালগঞ্জে, আপনার শুধু গোপালগঞ্জে তো ঘটনা না, গোপালগঞ্জের ঘটনা সারা বাংলাদেশে তারা একের পর এক ঘটাবে। যেখানেই ধরেন প্রতিবাদ হবে, সেখানেই তো এই ধরনের ঘটনা ঘটে দিতে হবে। তো এটা স্প্রেড করবে না, এটা স্প্রেড করবে। ওয়ান্স ইট স্টার্টেড,
স্টার্ট যখন হয়েছে একবার, তারা স্টার্ট করাইছে এটা, হ্যাঁ, তারা বাধ্য করছে মানুষকে। সো এটা সারা বাংলাদেশে সংক্রমিত হবে। সংক্রমিত শব্দটা আমি মানে যদি বলা হয় যে রোগ না, এটা আমি বলছি সারা বাংলাদেশের মানুষের তাপ ছুঁয়ে গেছে। সেই তাপ এখন কিন্তু মাল্টিপ্লাই হয়ে দেখবেন কি ঘটে। নাহিদ যে একটা ঘোষণা দিল, তারা আবার গোপালগঞ্জ আসবে, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা গ্রামে যাবে, গ্রামে গিয়ে মুজিববাদকে পরাস্ত করে বাংলাদেশের করবে গোপালগঞ্জ। মনে হয় আর এটা সম্ভব? আদৌ আসবে? ওরা আদুয়াই হতে হবে, ওদের এই জীবনে হবে না। মানে পাহারা ছাড়া তো কোথাও যেতে পারতেছে না। হ্যাঁ, ফরিদপুরে তো পারে নাই, হ্যাঁ, হ্যাঁ। ফরিদপুরে তো পারে নাই, পাহারা দিয়ে ওরা থাকতে হয়েছে। একটা লোক বলছে যে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে রোববার হরতাল ডেকেছে। হরতাল কিভাবে বাস্তবায়ন করা হবে? আমার মতে নিচের উদ্যোগগুলো নিয়ে যেতে পারে, এই নানা কিছু প্রস্তাব দিছে। আদৌ হরতালের পরিবেশ হরতাল তো আওয়ামী লীগের আমলেই সবাই দেখতো, হরতাল কেউ আর করে না, হরতাল কেউ আর পছন্দ করে না। ওই পরিবেশ আছে চলবে হরতালে? আমার মনে হয় আমি এটা নিয়ে কমেন্ট করতে চাই না। এটা রাজনৈতিক কর্মসূচি, কখন কি হয় এটা আপনি বলতে পারবো না। মানে আওয়ামী লীগ একসময় খুবই খুবই সফল হরতাল করছে, এবং আওয়ামী লীগের আমলে দেখা গেছে হরতাল হয় না দেশে। জি, আওয়ামী লীগের আমলে আমরা দেখছি হরতাল অস্ত্রটা অকার্যকর হয়ে গেছে। না সেটা দেখেন, এটা বলা যায় না। এটা হরতাল এমন একটা, আওয়ামী লীগ একমাত্র হরতাল ইম্পোজ করতেও পারে। আওয়ামী লীগ অকার্যকর করছে বিএনপির জন্য, কিন্তু আওয়ামী লীগ হরতাল দিকে এটা কে অকার্যকর করবে? সেটা অকার্যকর করার মতো একটা আওয়ামী লীগ লাগবে, তো এটা তো ইউনূস সরকার। তো আর বাড়ি ভাই, আপনি যে একটা কথা বললেন, পর্যন্ত যতক্ষণ ইউনূসের পতন না হয় ততক্ষণ এটা চলতে থাকবে। সেটা দেখেন এটা এখন তো প্রকাশ্য হয়েছে, একদিন পর্যন্ত প্রকাশ্য হয় না। যখন প্রকাশ্য হয়েছে তখন তো আওয়ামী লীগের কর্মীরা এখন তারা সাহস পাবে যে তারা প্রতিরোধ করতে পারে। এই যে তাদের সক্ষমতা, মানসিক সক্ষমতা তো হইলো, এই মানসিক সক্ষমতা তারা অনেক দূর পর্যন্ত ঠেলে নিয়ে যাবে। আওয়ামী লীগ এটা নিয়ে যাবে, আপনি দেখেন। কারণ আপনি আওয়ামী লীগকে দেখেছেন, আওয়ামী লীগের আন্দোলন দেখে তাদের কৌশল দেখেছেন। তারা এমন জিনিস না যে তারা ওই গোপালগঞ্জ থেকে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হবে এবং সেটা তারা মেনে নেবে এবং অন্যান্য জায়গা থেকে তারা নিশ্চিহ্ন করবে, এটা মানবে না। ফরিদপুরে মিছিল হয়েছে না, ফরিদপুরে তো মিছিল হয়েছে, কিছু করতে পারছে? ওদেরকে পাহারা দিয়ে রাখছে পুরো ফোর্স দিয়ে, আর ফরিদপুরে আলাদা মিছিল হচ্ছে না। সো দিস ইজ হোয়াট এভরিওয়্যার স্প্রেডস। এটা হবে, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সোহেল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। আজকের প্রোগ্রামটা অনেক ডিসরাপ্টেড হয়েছে, আমি জানি না কেন, টেকনিক্যালি। আর এটা তারপরেও হারুন ভাই কি চলে গেছেন না? উনি মনে একটা প্রোগ্রাম, উনিও খুবই বিজি, কিন্তু এখন মানে একটা প্রোগ্রাম আছে। সবাই কিন্তু আমরা সর্বভারতের ফকির কিনতে হবে। তো ঠিক আছে ভাই, আপনার দর্শকদের অনেক ধন্যবাদ। সবাইকে নিরাপদে থাকতে বলবেন এবং নিরাপদে ফ্যামিলিকে নিরাপদ রাখবে, এটা আশা করি। আপনার দর্শকটা নিশ্চয়ই ভালো থাকবেন সবাই। জি। কালকে তো আপনাকে পাবো না। কালকে আপনার টাইম বিকাল 4টায়। ভাই প্রত্যেকদিন কি এটা ঠিক হইতেছে? আমরা আমাদের কথার তো পুঁজি থাকতে হবে। আপনি দেখেন না, এখানে যারা আপনাকে লিখতেছেন, হ্যাঁ, এই যে জি। এই যে এখানে বলতেছে সাইবুল ভাই, সাইবুল ধরতেছে, আপনার জন্য অপেক্ষা করে কিন্তু তারা। ঠিক আছে, কিন্তু ওকে, ঠিক আছে। আমি কিন্তু যদি কথার পুঁজি না থাকে, কথায় তো কথা বলা যায়, মানে বলার কিছু থাকে না। অবশ্যই কালকে বলার মতো থাকবে। জামাত জামাত, হ্যাঁ। জামাত এত কষ্ট করতেছে, জামাত নিজেকে শো করার জন্য, হ্যাঁ। শুনেন, আপনি তো শো বলছেন, জামাত এই শো এর পরিবর্তে অন্য কিছু করে কিনা দেখেন। তারা তাদের সারা বাংলাদেশ থেকে সকলকে নিয়ে আসতেছে। ঢাকা শহরে শুধু শো ডাউন না, অন্য কিছু করতে চাইলে কিন্তু। ওরা কি মনে করছে ঢাকা শহর বসে পড়বে আর নামবে না ঢাকা থেকে? এর বাইরে তো তার ভোটার নেই, তো তার এইগুলোই তার ভোটার, এর বাইরে তো কোনো ভোটার নেই। ওরা সমস্ত প্রশিক্ষিত বাহিনীটা নিয়ে আসতেছে, তাদের যে ক্যাডার, ফুল ক্যাডার, যে 4টা ট্রেন দিয়ে
1000-1000 উপরে বাস ভাড়া করছে, 4টা ট্রেন দিয়েছে। সো আপনি এটাকে ছোট করে দেখেন না। ঢাকা শহরে তারা কি হেফাজতের মতো তারা আবার কোনো কিছু করে কিনা এটা দেখেন। আখতারুজ্জামান একটা টকশোতে আমি দেখতেছিলাম, বলতেছিলেন, মেজর আখতারুজ্জামান বলতেছিলেন, ওরা যে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে একটা পথ করে দিল, এটা তো অনেক কষ্ট হইতো। এটা গোপালগঞ্জে যেটা তারা করলো, এটা করতে, এই পরিস্থিতি করতে অনেক হয়তো ব্যাক পেতে হতো। হ্যাঁ, প্রকাশ্যে আসার দেখবেন। জাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। আপনারা জানেন যে গোপালগঞ্জে যেভাবে মানুষকে গোপালগঞ্জের মানুষের সাথে যেভাবে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং সেখানে বেশ কয়েকজন নিহত হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা সমালোচনা করা হলো। প্রিয় দর্শক, আশা করি পুরো লাইভটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আপডেট যে নিউজ আমার কাছে রয়েছে আমি একটু দেখায় যে দেখুন, এনসিপি এবং বিএনপির মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং হাতাহাতি হয়েছে চকরিয়ায় এনসিপি পথ সভায় মঞ্চ ভাঙচুর বিএনপি নেতাকর্মীদের। কক্সবাজার চকরিয়ায় পৌর শহরে জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির এনসিপি পথসভা মঞ্চ ভেঙে দিয়েছে বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা। টাকের উপর মঞ্চটি করা হয়েছিল। আজ শনিবার বিকেলে 4:45 দিকে ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। বিকেল 5টার দিকে সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের। বিএনপি নেতাকর্মীরা বলেন, আজ দুপুরে কক্সবাজারের শহরে এক সমাবেশে এনসিপির মুখপাত্র সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এটি বিএনপি নেতাকর্মীদের হৃদয়ে আঘাত এনেছে। এরপরেই তারা এই কাজ করে। প্রিয় দর্শক, নিজেদের মধ্যে হাতাহাতি চলছে। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।